আচ্ছা, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা আসলে গত ক্লাসে যেটা দেখছিলাম সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই চ্যাপ্টার বা ইন্ট্রোডাকশন টু এআই এই চ্যাপ্টার দেখছিলাম। তো সেখানে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করছিলাম সেটা হচ্ছে ফাউন্ডেশনস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই ফাউন্ডেশনস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মধ্যে মূলত আমরা বেশ কিছু ডোমেন বা ফিল্ড দেখেছিলাম। যেমন দেখেছিলাম সাইকোলজি, ম্যাথমেটিক্স, এরপর ইকোনমিক্স, এবং এক পর্যায়ে আমরা এই ফিল্ডগুলোর মধ্যে দেখতে দেখতে এসেছিলাম নিউরো সায়েন্স। তো আমি অলরেডি আই ডিসকাস অ্যাবাউট দ্যাট হোয়াট ইজ নিউরো সায়েন্স, এবং এখানে আসলে ইনফরমেশন প্রসেসিংটাকে নিউরো সায়েন্স বেসিক্যালি ফোকাসেস দ্য ইনফরমেশন প্রসেসিং। যেমন এখানে বলা হচ্ছে যে খুবই কি একটা কোশ্চেন যদি এমন হতে পারে অ্যাবাউট নিউরো সায়েন্স রিলেটেড টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে হাউ ডু ব্রেন প্রসেস ইনফরমেশন। হ্যাঁ, দ্য ইনফরমেশন প্রসেসিং সিস্টেম। হ্যাঁ, নিউরো সায়েন্স বেসিক্যালি, নিউরো সায়েন্স ইজ দ্য স্টাডি অফ দ্য নার্ভাস সিস্টেম এবং particularly the brain. Neuroscience is the study on brain, although the exact way in which the brain enable through is one of the great mysteries of science. In fact, that it does enable through has been appreciated for thousands of years because of the evidence that strong blows of the head can lead to the mental incapacitation. হ্যাঁ, আসলে ইনফরমেশন প্রসেসিং এর ক্ষেত্রে যে ব্রেনের ভূমিকা এবং এই রিলেটেড যে স্টাডি সেটাই মূলত নিউরোসায়েন্স নামে অ্যাড্রেস অ্যাসাইন করা হয়। তো এখানে হোয়াট ইজ দ্য পার্টিকুলার ইউনিট, পার্টিকুলার ইউনিট অফ দিস নার্ভাস সিস্টেম অর ইনফরমেশন প্রসেসিং সিস্টেম, দি ইউনিট ইজ নিউরন। ইউনিট ইজ নিউরন। এবং অনেক সময় ব্রেন, মূলত দ্য ব্রেন কনসিস্ট অফ দ্য নার্ভাস সেল অ্যান্ড ইচ সেল ইজ অ্যাসাইন্ড এজ এ নিউরন। এখন এইটা সম্পর্কে যে ধারণা পাওয়া যায় সে ধরনের কিছু কথাবার্তা এখানে বলা আছে। আমরা আসলে এই নার্ভাস সিস্টেমের সঙ্গে এআই এর যে রিলেশন, এই নার্ভাস সিস্টেমের একটা সেলের অ্যাক্টিভিটিটা আমরা কিছু বোঝার চেষ্টা করবো এবং সেখান থেকে আমরা এআই এর মূল বা এআই এর যে শুরু থেকে যে মেথোডোলজি বা যে অ্যালগোরিদম বা যে টেকনিক দিয়ে শুরু হয়েছে সেটার সঙ্গে তার সঙ্গে সঙ্গতি নিয়ে আমরা দেখবো। তো এটাকে একটা বলা যায় যে একটা সেল এবং সেলের আরো রিলেটেড কম্পোনেন্ট গুলো এখানে প্রেজেন্ট করা হচ্ছে। তো সেলের মধ্যে এখানে যেটা আছে এটা একটা সেল বডি বা সোমা, এরপরে এটা সেলের নিউক্লিয়াস, এবং সেলের সাথে মূলত দ্য পার্ট অফ দ্য নার্ভাস সেল অফ নিউরন, এটাকে একটা নিউরন বলা হয়। ইস নিউরন কনসিস্ট অফ এ সেল বডি। হ্যাঁ, এই নিউরনটা কি হচ্ছে, একটা নিউরন কনসিস্ট অফ এ সেল বডি অর সোমা দ্যাট কন্টেন্স সেল নিউক্লিয়াস। সেল বডির মধ্যে কি আছে, সেল নিউক্লিয়াস আছে। আচ্ছা, ব্রাঞ্চিং আউট ফ্রম দ্য সেল বডি আর এ নাম্বার অফ ফাইবার। এর সঙ্গে কিন্তু এই যে নাম্বার অফ ফাইবার কানেক্টেড একটা সেল বডির সঙ্গে, নাম্বার অফ ফাইবার। তো এই নাম্বার অফ ফাইবার যে কানেক্টেড, এই ফাইবার গুলোকে বলা হয় সেভারাল নাম্বার অফ ফাইবার। হ্যাঁ, এই ফাইবার গুলোকে বলা হয় হচ্ছে ডেনড্রাইট। এবং একটা ফাইবার হচ্ছে লং, অনেক লং, এ সিঙ্গেল ফাইবার কল্ড এক্সন। এই লং যে ফাইবারটাকে বলা হয় এক্সন। তাহলে এটা একটা সেল, সেলের মাঝখানে এটাকে বলা হয় সেল বডি, and this is the nucleus part, and there are several fiber, and those fiber are assigned as a dendrite, and one of the fiber is long enough is called the axon. And what is the function of axon? The axon stretches out for a long distance, much longer than the scale of the diagram indicates. Typically an axon is 1 centimeter long, এবং সেলের চেয়ে আসলে সেল তো ওয়াইড, এটা বলতেছে যে 100 টাইমস ডায়ামিটার অফ দ্য সেল বডি, বাট ইট ক্যান রিচেজ আপ টু 1 মিটার, এটা 1 মিটারও হতে পারে। এ নিউরন মেক কানেকশন উইথ, একটা নিউরন 10 to 100,000 আদার নিউরন অ্যাট জাংশন কল্ড সাইনাপস। তাহলে একটা কনসেপ্ট
আমরা সাধারণত জানি জাংশন। হোয়াট ইজ জাংশন? জাংশন যেখানে অনেকগুলো রুট এসে একটা পয়েন্টে মার্জ করে, হুম, একটা কনভার্জিং পয়েন্ট বা মার্জিং পয়েন্ট। তো এখানে অনেকগুলো সেল বলতেছে এ নিউরন মেক্স কানেকশন অফ a neuron makes connection with 10 to 100,000 other neuron at a junction. একটা জাংশনে 10 থেকে 100,000 নিউরন একটা জাংশনে মেট করে at the junction called a synapse. তাহলে সেই জাংশনটাকে বলা হচ্ছে সাইনাপস। যেমন এটা একটা সাইনাপস, এখানে এইটা দেখানো হচ্ছে, এই জন্য আরো হয়তো অনেক নিউরন এখানে এসে এই নার্ভাস টোটাল নার্ভাস সিস্টেমের কানেক্টিং পয়েন্ট। এটা একটা সাইনাপস, হ্যাঁ, এটা একটা নিউরন, এটা একটা নিউরন, একটা নার্ভাস সিস্টেমের কানেক্টিং পয়েন্ট। আচ্ছা, সিগনাল আর প্রোপাগেটেড ফ্রম, আসলে আমরা বলতেছি যে ইটস ইনফরমেশন প্রসেসিং সিস্টেম। তো ইনফরমেশন কি হলো, কিভাবে প্রসেস হয়? ইনফরমেশন প্রসেস হয় টু পারফর্মিং অর প্রোপাগেট দ্য সিগনাল। তো সিগনালস আর প্রোপাগেটেড ফ্রম নিউরন টু নিউরন বাই এ কমপ্লিকেটেড ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন। নর্মালি মানে ব্রেন বা নার্ভাস সিস্টেমে ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে একটা সিগনাল থেকে একটা সিগনাল গুলো একটা নিউরন টু নিউরনের মাধ্যমে প্রোপাগেট হয়। The signals control brain activity in the short term and also enable long term changes in the connectivity of the neuron. তার মানে এই সিগন্যাল গুলো ব্রেনের অ্যাক্টিভিটিকে শর্ট টার্ম লং টার্মে এগুলোকে কন্ট্রোল করে। দিস মেকানিজম আর থট টু ফর্ম দ্য বেসিস অফ লার্নিং ইন দ্য ব্রেন। এই মেকানিজমটা আসলে ব্রেনের লার্নিং এর মূল ব্যাপার, হ্যাঁ, আর থট টু ফর্ম দ্য বেসিস অফ লার্নিং ইন দ্য ব্রেন, ব্রেনের লার্নিং এর বেসিস। মোস্ট ইনফরমেশন প্রসেসিং গোজ ইন দ্য সেরেব্রাল কর্টেক্স। সেরেব্রাল কর্টেক্স হচ্ছে আরেকটা অর্গান বা আরেকটা ইউনিট। তো ইনফরমেশন প্রসেসিং আসলে এখানেই এই সেরেব্রাল কর্টেক্সেই প্রসেস হয়ে থাকে। দি আউটলেয়ার অফ দ্য ব্রেন, এটা হচ্ছে ব্রেনের আউটলেয়ারে। The basic organizational unit appears to be column of tissues about এটা একটা diameter containing this neuron and extending from cortex and about 4 millimeter in neuron. আসলে এই নার্ভাস সিস্টেমটা আমরা পড়ে বা এটা থেকে আমরা স্টাডি করে মূল যে বিষয়টা এক্সপ্লোর করলাম যে ইনফরমেশন প্রসেসিং এর জন্য 10 to 100,000 নিউরনের জাংশন হয়, একটা নিউরন থেকে আরেকটা নিউরনের ইনফরমেশন প্রসেস হয়, এবং এই প্রসেসটা সাধারণত হয় ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে। আর ইনফরমেশন গুলো সাধারণত সিগন্যাল আকারে ট্রান্সফর্ম হয়, এবং এই সিগন্যাল আকারে ট্রান্সফর্ম হয় এক্সন দিয়ে, হ্যাঁ, এক্সন। সেখানে নিউক্লিয়াস আছে এবং এই যে ডেনড্রাইট আছে। আমরা যদি কোনো একটা সিস্টেম এমন করতে পারি যে এর ইমিট আকারে বা এর সিমুলেশন আকারে যে এই যে অনেকগুলো এখানে ডেনড্রাইট, এই ডেনড্রাইট গুলো হয়তো কোনো ইনপুট নিচ্ছে, এখানে কোনো নিউক্লিয়াসের মাধ্যমে সেটা প্রসেস হচ্ছে, হওয়ার পরে এক্সন দিয়ে সে আউটপুট আকারে বের হয়ে যাচ্ছে, বের হয়ে সিমিলার ওয়েতে সে আরেকটা এই টাইপের কোনো নিউরনের সঙ্গে কানেক্ট হচ্ছে। এখন নিউরনের সঙ্গে কানেক্ট হওয়ার ক্ষেত্রে কি পরিমাণ ইনফরমেশন পাস করবে সেটা এই যে লং শর্ট টার্ম এই যে ব্রেনের কন্ট্রোল অ্যাক্টিভিটি এবং ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে এটা পারফর্ম হবে। তো আসলে এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটার উপর বেস করেই আমাদের আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের যে অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদমটাকে ডেভেলপ করা হয়েছে। সেখানে এর মধ্যে অনেকগুলো ইনপুট আছে, এরপরে এখানে যে আরো কানেক্টিভিটি আছে সেই জন্য সেই কানেক্টিভিটি সিমিলার, সেখানে বায়াস নেওয়া হয়েছে। ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রোকেমিক্যাল যে রিয়াকশন, সেই রিয়াকশনের জন্য সেখানে অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করা হচ্ছে। এই অ্যাক্টিভেশন ফাংশন একটা সার্টেন লেভেলে তার ভ্যালু পারফর্ম করলে তখন এই লেভেলের আউটপুটটা আরেকটা লেভেলের ইনপুট হিসাবে কাজ করে। এই জন্য সেভারেল যে কনজিকিউটিভ এখানে নিউরন রয়েছে, আমরা আমাদের আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে সেখানে সেভারেল কনজিকিউটিভ নিউরন গুলোকে আমরা সেখানেও আমরা হচ্ছে নোড বা নিউরন বলা হয়, হয়তো ইনপুট নিউরন বা ইনপুট নোড, ইনপুট নিউরন। এরপরে আমরা হিডেন নোড বা হিডেন নিউরন বলি, আউটপুট নোড, আউটপুট নিউরন বলি। মূলত এই নার্ভাস সিস্টেমের ওপর মিমিক করে এআই সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে। আমরা যখন ইন ডিটেলস
আচ্ছা, এর উপরেই ইয়ে করে ডেভেলপ করেছে। আমরা ডিটেলস যখন সেটা দেখবো সেখানে আমরা ডিসকাস করবো। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা এইগুলো তো কিন্তু তোমাদের আমি পড়তে বলছিলাম এবং তোমাদের কাছ থেকে কিছু টপিকের ব্যাপারে ডিসকাশনের কথা ছিল। এখন তোমাদের প্রিপারেশন কেমন আমি জানি না। আচ্ছা, ব্রেন অ্যাক্টিভিটি মেজারমেন্টের জন্য বা ব্রেন অ্যাক্টিভিটির কে স্টাডি করার জন্য বিভিন্ন সময়ে সিকুয়েন্সিয়ালি সাইন্টিফিক ভাবে অনেক টেকনিক মেকানিজমকে ডেভেলপ করা হয়েছে। যেমন মেজারমেন্ট অফ ইনটেক ব্রেন অ্যাক্টিভিটি বিগান ইন 1929 with the invention of the Hans-Berger of the electroencephalograph EEC EEG যেটা বলা হয়, the recent development of functional magnetic resonance imaging এই এমআরআই এর প্রিভিয়াস অর্থাৎ মানে ফাউন্ডেশন যে টেকনোলজি সেটা ছিল ইইজি, যেটাকে পরবর্তীতে এমআরআই বলা হয়েছে। তো ফাংশনাল ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং এটাও আসলে নিউরো সায়েন্টিস্ট এবং কম্পিউটার সায়েন্টিস্টের এবং ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রসেসিং নিয়ে যারা কাজ করে এদের যৌথ রিসার্চের আউটপুট এবং মানে অল ফিল্ডের লোকজনই এখানে কন্ট্রিবিউট করেছে। হ্যাঁ, যেমন স্টিমুলেটেড ইলেকট্রিক্যালি, কেমিক্যালি অর অপটিক্যালি। হ্যাঁ, এবং 2007 এর এই এমআরআই সিস্টেমটা যেটা ডেভেলপ হয়েছে, অ্যালোয়িং নিউরোনাল ইনপুট আউটপুট রিলেশনশিপ আর ম্যাপড। এখানে এই কনসেপ্ট থেকে যাতে ডেন্ড্রাইট এক্সন থেকে ইনপুট আউটপুট রিলেশনশিপ ম্যাপ করা হয়, ডেসপাইট দ্য অ্যাডভান্টেজ উই স্টিল লং অ্যাওয়ে ফ্রম আন্ডারস্ট্যান্ডিং হাউ কগনিশন প্রসেস অ্যাকচুয়ালি ওয়ার্ক। আসলে কগনিশন প্রসেসটা কিভাবে কাজ করে এইটাকে এক্সপ্লোর করার জন্যই এই কাজগুলি করা হচ্ছে। The truly amazing conclusion is that a collection of simple cell can lead to thought, action, and consciousness. Or in the pithy words John in this Sean, and brain causes minds. The only real alternative theory is mysticism, that minds operate some mystical realm that is beyond the physical science. আসলে ফিজিক্যাল সায়েন্সের বাইরেও এখানে অনেক কিছু ঘটে। আচ্ছা, এরপরে যে বিষয়টা নিয়ে আমরা একটু ডিসকাস করার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমাদের হিউম্যান ব্রেন এবং পার্সোনাল কম্পিউটার এবং সুপার কম্পিউটারের একটা কম্পারেটিভ অ্যানালাইসিস দেখানো হয়েছে, যেখানে crude comparison of the raw computational resource available to the IBM blue-green supercomputer and a typical personal computer in 2008 and human brain. The brain number are essentially fixed, whereas the supercomputer number have been increased by factor of 10 every 5 years, allowing it to achieve rough parity with the brain. The personal computer lags behind all metrics except the cycle time. তো এখানে কম্পিউটেশনাল ইউনিটের কথা বলা হচ্ছে, স্টোরেজ ইউনিট, কম্পিউটেশনাল পাওয়ার, হাউ প্রসেসিং পাওয়ার, সাইকেল টাইম এন্ড অপারেশন পার সেকেন্ড এন্ড মেমোরি আপডেট পার সেকেন্ড। তো কম্পিউটেশনাল ইউনিটের যেটা কথা বলেছে একটা সুপার কম্পিউটার 10 to the power 4 CPU or 10 to the power 12 ট্রানজিস্টর। এটা কোরায় যে চিন্তা করা হচ্ছে বিভিন্ন করে, আর 4 CPU 10 to the power 9 ট্রানজিস্টর। সে জায়গায় একটা হিউম্যান ব্রেনের পাওয়ার হচ্ছে 10 to the power 11 নিউরন। 10 to the power 11 নিউরন, ওই যে যেটা বলা হলো যে 10 to 100,000 নিউরন or more নিউরন কানেক্টেড। সো একটা টোটাল ব্রেনে 10 to the power 11 নিউরন কানেক্টেড। এই টাইপের যদি পাওয়ারফুল নিউরন কানেক্টেড থাকে তাহলে এটা হচ্ছে কম্পিউটেশনাল ইউনিট থাকে। এবং স্টোরেজ, তাহলে এই নিউরনই আবার কি করতেছে, ডেটা স্টোর করছে, তাহলে 10 to the power 11। এবং সেই জায়গায় 10 to the power 12, 10 to the power 14 এবং 10 to the power 11 বিট র্যাম সুপার কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার। এবং সাইনাপসের কথা যেটা বলা হচ্ছে এটা 10 to the power 14 বিট ডিস্ক, এটা স্টোরেজ বোঝানো হচ্ছে। এরপরে সাইকেল টাইম এখানে যেটা অ্যাজাম্পশন দেখানো হচ্ছে এটা 10 to the power
3 এবং এখানে 10⁻⁹, 10⁻³ এবং বাকিগুলোর ক্ষেত্রে অপারেশন এখানে হিউজ হাই, হিউম্যান ব্রেন এবং মেমোরি আপডেট হিউজ হাই, বাট দিস সাইকেল টাইমের সময়টা কম। সে কথাই বলা হচ্ছে যে পার্সোনাল কম্পিউটার ল্যাগস বিহাইন্ড অল দ্য ম্যাট্রিক্স। পার্সোনাল কম্পিউটার অল দ্য ম্যাট্রিক্স এর ল্যাগ এক্সেপ্ট দ্য সাইকেল টাইম বেশি। হ্যাঁ, তো যাই হোক, এখানে মূলত যে বিষয়গুলো প্রেজেন্ট করা হয়েছে যে ব্রেন এবং ডিজিটাল কম্পিউটার সামহাউ ডিফারেন্ট পার্টিস, এবং এই ফিগারে দেখানো হচ্ছে যে কম্পিউটার হ্যাজ এ সাইকেল টাইম দ্যাট ইজ এ মিলিয়ন টাইমস ফাস্টার দেন ব্রেন, and brain makes up for that with far more storage in interconnection than even the high in personal computer. Brain more stored space and also largest supercomputer, and the power, computational power is more high from brain than other machines, and furtherest makes us this number pointing to an approaching singularity at which computer reaches as a superhuman level of performance, but the raw comparison are not especially informative. For with a computer of virtually unlimited capacity, we still would not know how to achieve the brain level of intelligence. And brain level of intelligence কখন পৌঁছাবে সেই বিষয় নিয়ে কথা বলা হচ্ছে। আচ্ছা, যাই হোক, এটা ছিল একটা কম্পারিজন। এরপরে নার্ভাস সিস্টেমের কিছু বিষয় আমরা দেখলাম। এরপরে আরো সাবফিল্ডে যে ব্যাপারগুলি আছে সেখানে সাইকোলজি আমরা গতদিনও কিছু বলেছি যে সাইকোলজি মূলত ফোকাস করে হাউ ডু হিউম্যান অ্যান্ড অ্যানিমেল থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট। এখানে যদি বলা হয় যে কগনিটিভ সাইকোলজি which views the brain as an information processing device can be traced back at least to work of according to this scientist, and also insist of the perception involving from the logical inference. So cognitive psychology also view the information processing device as the brain. আচ্ছা, এরপরে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর কথা আমরা সামারি ডেসক্রিপশনে বলেছিলাম যে হাউ ক্যান উই বিল্ড অ্যান এফিশিয়েন্ট কম্পিউটার অ্যান্ড এ ডিভাইস টুলস। ইঞ্জিনিয়ারিং পার্টটা, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এই বিষয়গুলোকে মূলত ফোকাস করে। এরপরে আমরা দেখেছিলাম কন্ট্রোল থিওরি অ্যান্ড সাইবারনেটিক্স। সেখানেও সাইবারনেটিক্স এর এবং কন্ট্রোল থিওরির the central figure in the creation of which now called control theory, এবং কন্ট্রোল থিওরির মূলত interested in biological and mechanical control system, their connection to cognition. আচ্ছা, এরপরে সাইবারনেটিক্স এর মূল ফোকাস হচ্ছে the possibility of artificial intelligence machine, এবং মডার্ন কন্ট্রোল থিওরি অলসো ইনক্লুডেড দ্য অপটিমাইজেশন প্রবলেমস, এবং এই অপটিমাইজেশন প্রবলেম বেসিক্যালি এর গোল হচ্ছে ইটস গোল ইজ টু ডিজাইন এ সিস্টেম দ্যাট ম্যাক্সিমাইজ দ্য অবজেক্টিভ ফাংশন ওভার টাইম। কন্ট্রোল থিওরির মূল কাজ হচ্ছে ম্যাক্সিমাইজ দ্য অবজেক্টিভ ফাংশন, দ্য রাফলি মেসেজ আওয়ার ভিউ এআই ডিজাইনিং এ সিস্টেম দ্যাট বিহেভ অপটিমালি। Why then are AI and control theory two different fields despite the connection among the founders? দুইটা ডিফারেন্ট ফিল্ড হলেও ফাউন্ডাররা কেন এখানে লিঙ্ক করছে সেটা আমরা বুঝেছি। হ্যাঁ, আচ্ছা, এরপরে লিঙ্গুইস্টিক হচ্ছে হাউ ডাজ ল্যাঙ্গুয়েজ রিলেট টু দ্য থট এবং ভার্বাল বিহেভিয়ার। এরপরে লিঙ্গুইস্টিকের মধ্যে আরো অনেক বিষয় আমরা দেখেছিলাম, কম্পিটিশনাল লিঙ্গুইস্টিক, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, নলেজ রিপ্রেজেন্টেশন। তো এই ছিল মূলত আমাদের আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন ডোমেন, এবং এই ডোমেন গুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কিভাবে ডেভেলপ করেছে। তো এগুলো নিয়ে তোমাদের পড়ার কথা, আরো ডিটেলস তোমরা পড়বে, এবং আমি নিজেও কিছু অনলাইনে আরো রিসোর্স দেখেছি, অ্যাডভান্স রিসোর্স আমি দেখি, সেগুলো হয়তো পরবর্তী কোনো এক সময় শেয়ার করা হবে। তো তোমরা আপাতত বইটা থেকেই ডিটেলস আরো একটু বেশি বেশি করে জানার চেষ্টা করো। এই টাইপের চ্যাপ্টার গুলো তোমরা পড়ে নিলেও হয়, কিন্তু আমি একটু ডিসকাস করি যাতে আমাদের আসলে এআই এর রেঞ্জটা, ভলিউমটা এবং ফোরসাইটনেসটা যাতে আমাদের কাছে ক্লিয়ার থাকে।
আচ্ছা, এরপরে আমরা একটু দেখবো যে দা হিস্ট্রি অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হিস্ট্রি অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখানে আমরা যেটা দেখবো যে এআই কে যদি জেস্ট্রেশন বলা হয়, the gestation of AI in 1943 to 1955, এই সময় এআই এর কনসেপ্টটা একেবারে ইনফেন্সি অবস্থায় আহ, যাত্রা শুরু করে, এবং এখানে মূলত যে বিষয়গুলো নিয়ে ফোকাস করা হয়, সেভারেল সেট অফ সায়েন্টিস্ট তারা প্রথমে রিকগনাইজড করে এআই নামে একটি নতুন ফিল্ড, এবং সে সায়েন্টিস্টদের নাম এখানে উল্লেখ করা আছে। এবং এই কালেকশন অফ সায়েন্টিস্ট দে ড্রিউ অন 3 সোর্সেস, তারা 3টা সোর্স নিয়ে তখন কাজ করে। ফার্স্ট সোর্স ছিল যে নলেজ অফ দ্য বেসিক ফিজিওলজি, নলেজ অফ দ্য বেসিক ফিজিওলজি অ্যান্ড ফাংশন অফ দ্য নিউরন ইন ব্রেন। আসলে ব্রেনের যে ফিজিওলজি তার উপরে যে স্টাডি এবং তার নিউরনের যে ফাংশন, ব্রেনের যে নিউরন তার ফাংশনটা। সেকেন্ড সোর্স অফ নলেজ ছিল এ ফর্মাল অ্যানালাইসিস অফ প্রপোজিশনাল লজিক ডিউ টু ফর্মাল অ্যানালাইসিস অফ প্রপোজিশনাল লজিক। আসলে প্রপোজিশনাল লজিক কেন দরকার? প্রপোজিশনাল লজিক দিয়েই আসলে আমাদের কথাগুলোকে একটা লজিক্যাল ফ্রেমওয়ার্কে নিয়ে আসা। আচ্ছা, এরপরে ছিল টিউরিং থিওরি অফ কম্পিটিশন। তো এই বিষয়গুলোর উপর বেস করে তারা দে প্রপোজড এ মডেল অফ আর্টিফিশিয়াল নিউরন। তখন তারা আর্টিফিশিয়াল নিউরন, যেহেতু তারা স্টাডি করেছে নার্ভাস সিস্টেমের উপর, তারা স্টাডি করেছে প্রপোজিশনাল লজিকের উপর, এবং তারা টিউরিং থিওরি অফ কম্পিটিশন, এই 3টা সোর্স অফ নলেজের উপর স্টাডি করে ফার্স্ট দ্য জেস্ট্রেশন অফ এআই was launched by proposing a model of artificial intelligence, that was the a model of artificial neurons in which each neuron is characterized very very simple neuron at that time. Just you can think as being just on and off, with a switch to on occurring in response to the stimulation by sufficient number of neighboring neuron and off in the alternatives. মানে এই সময়ে যে সায়েন্টিস্টরা জাস্ট এআই ইন্ট্রোডিউস শুরু করেছে একটা আর্টিফিশিয়াল নিউরন দিয়ে। তা আমরা যে নিউরন সেল আজকে টুডে ডিসকাস করেছি, প্রথম নিউরন সেলের টোটাল অ্যাক্টিভিটিস, আসলে আমাদের সায়েন্টিস্টদের ইয়ে ছিল যে ব্রেন যে ইনফরমেশন প্রসেসিং করে সেইটাকে এক্সপ্লোর করা। হাউ এই হাউটা জানতে গিয়ে প্রথম তাদের খুবই ক্ষুদ্র প্রয়াস, সেটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল নিউরন তারা ডেভেলপ করে, তারা প্রপোজ করে, এবং এই নিউরন শুধু করতে পেরেছে অন এবং অফ। অন বলা হচ্ছে যে যখন সে কি করেছে, in response to stimulation by sufficient number of neighboring neurons. The state of neuron was consists of a factual equivalent to the proposition which proposed by adequate stimulus. Propositional logic এর মতো কাজ করে, the true or false, but not both. They showed, for example, that any computable function could be computed by some network of connected neuron and all other logical connectives. এই আমরা যে সিম্পল কানেকটিভস গুলো দেখি, সেই কানেকটিভস এর মতো। আচ্ছা, এই নিউরনের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিস কে আর একটু শানিত করে এই হেবিয়ান লার্নিং। হিজ রুলস, দিস ডোনাল্ড হেব demonstrated a simple updating rule for modifying the connection strength between neuron. হ্যাঁ, নিউরনের মধ্যে যে কানেকশন স্ট্রেংথ, সেই কানেকশন স্ট্রেংথের মধ্যে এই ইনফরমেশন ট্রান্সফারের যে মডিফাইং অর আপডেটিং, হ্যাঁ, modifying the connection, and his rules, now called the Hebbian learning, remain the influence model to this day. আসলে এই রুলস সেই সময় যে কাজ করে তার চেয়ে নাওয়াডেজ টুডেজ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের টোটাল আপডেটিংটাই হয় নট অনলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাট অলসো এর পরে আর্টিফিশিয়াল নিউরাল
নেটওয়ার্ক, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের আরো অ্যাডভান্স মডেল, প্রপাগেশন, এরপরে ডিপ লার্নিং এর যে মডেল গুলো আছে না কেন, সব মডেলের ক্ষেত্রেই আপডেটের পোর্শনটা টিল নাও এই হেভিয়ান লার্নিং রুলস দিয়ে এখনো করা হয়ে থাকে। এরপরে এই 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 পর্যায় থেকে যখন এখানে আরো কিছু কাজ শুরু হয়েছে, এই প্রফেসরের টু আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্টস অফ হার্ভার্ড, মার্ভিন মিনিস্ট্রি, ডিন এডমন্ডস বিল্ড দ্য ফার্স্ট নিউরাল নেটওয়ার্ক কম্পিউটার ইন 1950। এটা যখন 1948 এ শুরু হলো, এরপরে এই সময় তারা মোটামুটি অনেকটা আপ টু ডেটেড কম্পিউটার নিউরাল নেটওয়ার্ক তারা প্রপোজ করে। আচ্ছা, এরপরে এই রিসার্চ আরো কন্টিনিউ হতে থাকে। তো এই শুরুতে এরপরে যে বিষয়টা ইন্ট্রোডিউস হয় আমরা অলরেডি বলেছি, সেটা হচ্ছে টিউরিং ভিশন বা টিউরিং মেশিন এবং টিউরিং টেস্ট। এই টিউরিং টেস্ট এর সঙ্গে ইন্ট্রোডিউস করা হয় মেশিন লার্নিং, জেনেটিক অ্যালগোরিদম, রিইনফোর্সমেন্ট লার্নিং এন্ড প্রপোজড চাইল্ড প্রোগ্রাম আইডিয়া, এক্সপ্লেনিং ইনস্টেড অফ ট্রাইং টু প্রডিউস এ প্রোগ্রাম টু সিমুলেট দ্য অ্যাডাল্ট মাইন্ড, why not rather try to produce an one which simulate the child। সো এই টিউরিং টেস্ট এবং এই নলেজ গুলোর সাথে আরো কিছু ইনোভেশন শুরুতে হয়। তো আমরা এগুলো নিয়ে আর বেশি ডিসকাস করব না, জাস্ট তোমরা এগুলো এক নজরে দেখে নিও। এরপরে বার্থ অফ দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা 1951-এ এখানে যে বিষয়গুলো নিয়ে ফোকাস করা হয়, সেখানে এরা প্রথমের দিকে যে যে বিষয়টাকে ইন্ট্রোডিউস করা হয়, যে আমরা 1951-এর দিকে অটোমেটা থিওরি, নিউরাল নেট অ্যান্ড স্টাডি অফ দ্য ইন্টেলিজেন্স, এই বিষয়গুলোকে ইন্ট্রোডিউস করা হয়। এরপরে লজিক থিওরিস্ট এলটি অ্যান্ড অলসো একজন সায়েন্টিস্ট সেমন, সে ক্লেম করে উই হ্যাভ ইনভেন্টেড এ কম্পিউটার প্রোগ্রাম ক্যাপাবল অফ থিঙ্কিং নন নিউমেরিক্যাল and thereby solve the vulnerable mind body problems। এই ধরনের অনেক প্রবলেম গুলোকে আসলে সলভ করার জন্য তখন থেকেই বিভিন্ন মেথড, টেকনিক এবং হাউ টু সলভ, হাউ টু মেক প্রবলেম, এগুলো তারা তখন থেকে প্রবলেম ফর্মুলেট করে এবং তার সলিউশন গুলোকে ডেভেলপ করে। আচ্ছা, এরপরে আমরা যদি সিকোয়েন্সিয়ালি দেখি, যে আর্লি গ্রেট এক্সপেকটেশন 1952 থেকে এই সময় মূলত ইন্টেলেকচুয়াল এস্টাবলিশমেন্ট এবং জেনারেল প্রবলেম সলভার, জেনারেল প্রবলেম সলভার, ইন্টেলেকচুয়াল এস্টাবলিশমেন্ট, এই জেনারেল প্রবলেম সলভার পরবর্তীতে ফিজিক্যাল সিম্বল সিস্টেম, হাইপোথিসিস এবং অনেকগুলো, যেমন জেনারেল প্রবলেম সলভারই হেল্প করে যে the GPS, general problem solver, was probably the first program to embody the thinking humanly approach, হ্যাঁ, থিঙ্কিং হিউম্যানলি অ্যাপ্রোচ, এই থিঙ্কিং হিউম্যানলি অ্যাপ্রোচ এরা ইন্ট্রোডিউস করে। আচ্ছা, এরপরে এখান থেকে এই সময়ের মধ্যে আরো কিছু প্রোগ্রামিং এর দিকেও ডেভেলপ হয়, যেমন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লিস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিপস, এটা ইন্ট্রোডিউস করা হয়। এবং এই লিপস প্রোগ্রামিং তখন হুইচ ওয়াজ দ্য বিকেম অফ ডোমিনেন্ট এআই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর দ্য নেক্সট 30 ইয়ার্স। এবং এইটাই আসলে পরবর্তী 30 ইয়ার্স ধরে ডমিনেন্ট এআই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে পপুলারিটি ছিল লিপস। আচ্ছা, এরপরে এখান থেকে প্রোগ্রাম উইথ কমন সেন্স, এরা এমআইটি থেকে in response here authored MIT invented time sharing and also their paper entitled Programs with Common Sense, in which describe the advice
Decker a hypothetical program that can be seen as the first complete AI system. একটা ফার্স্ট কমপ্লিট এআই সিস্টেম এখান থেকে ডেভেলপ হয়। আচ্ছা, এরপরে এখানে আরো বেশ কিছু ইনোভেশন হয়। এরপরে এখান থেকে আমরা যদি দেখি যে মেশিন ইভলিউশন এবং জেনেটিক অ্যালগরিদম সাধারণত 1973 দিকে আসে। এরপরে নলেজ বেস সিস্টেম থেকে এক্সপার্ট সিস্টেম থেকে সেন্টারি ফ্যাক্টর, এরপরে রিটার্ন করে আবার এআই নিউরাল নেটওয়ার্ক, এআই অ্যাডাপ্ট দ্য সায়েন্টিফিক মেথড। এভাবে প্রেজেন্ট ইনভলভমেন্ট অফ এআই এর এই বিষয়গুলো চলে আসছে। তোমরা এগুলো আসলে অ্যাট এ গ্লান্সে একটু দেখো। আমরা এরপর এখানে কয়েকটা টার্মিনোলজি দেখবো। নলেজ বেসড সিস্টেম, দ্য কি পাওয়ার অফ এআই। এখানে উইক মেথড বিকজ অল দ্য জেনারেল দে ডু নট স্কেল আপ দ্য লার্জ অ্যান্ড ডিফিকাল্ট প্রবলেম ইনস্টেন্স। এরপর এখান থেকে আরো বেশ কিছু মেথড ইন্ট্রোডিউস করা হয়, যেমন টোটাল এক্সপার্ট সিস্টেম ডেভেলপ করা হয় এই সময়টাতে। এরপরে এক্সপার্ট সিস্টেম এআই বিকেম অ্যান ইন্ডাস্ট্রি। 1980-তে এআই ইন্ডাস্ট্রিতে ইন্ট্রোডিউস করে, ইন্ডাস্ট্রিতে লঞ্চ করে। ইন্ডাস্ট্রির the program helped configure order for new computer system. It was saving the company estimated at $1 million at that time. And this Dex AI group has 40 expert system deployed with more than on the way. এবং সেখান থেকে বেশ কিছু অ্যামাউন্ট সেভিং করে for their development and incorporation. AI group was the investigation and expert system. Then they developed the expert system, and Japanese announced the 5th generation project, 10 years plan to build intelligence computer running Prolog. Intelligence computer এবং running Prolog পরবর্তীতে dominating AI language Prolog, এবং based on this Prolog they developed the intelligent computer. এরপরে Britain they reinstated funding the Light Hill reports and also their ambiguous goal, এবং they developed the building the expert system, vision system, robot system, software and hardware specialized purposes. AI winter, এবং the time they called AI winter is also with many companies filled by the wayside, and they failed to deliver their extravagant promises. Then last 1986, and again returned the neural network. Then neural network returned, and they reinvented the back propagation algorithm. Back propagation algorithm is a খুবই ফ্যামিলিয়ার, পরিচিত এবং যুগান্তরী অ্যালগোরিদম, and huge application in industry and academyতে। এরপরে AI adopts the scientific methods in 1987 to present. এখানে হিডেন মার্কভ মডেল, এরপরে অ্যাডহক সিস্টেম, রিগোরাস এম্পিরিক্যাল এক্সপেরিমেন্ট, এবং অলসো ইন্ট্রোডিউস করে এরা এর পরবর্তীতে ডেটা মাইনিং, probabilistic reasoning, intelligence system, Bayesian networks, and similar gentle revolution and knowledge representation based on the mathematical experience, and also produce lot of AI based framework and MI based platform similar to the robotics, computer vision and knowledge representation field. Then emergence of intelligent agents, 1995 to till now. At the time, they also introduced whole agent and AI-based many agents. That was also web-based application, board, and also some
অ্যাপস বেসড এজেন্ট এবং যেমন হিউম্যান লেভেল এআই, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, এরপরে ফ্রেন্ডলি এআই, এরপরে the availability of very large data in 2001 to present. After developing the high performance algorithm and methodology, then focus the heterogeneous data and streaming data and high dimensional data. So availability of these types of data and bootstrap method also included to address such kind of heterogeneous data. And today, many thousands of AI applications are deeply embedded in the infrastructure for every industry. এটা ডেভেলপ করা হয়েছে every ইন্ডাস্ট্রিতে as huge application are deployed. And knowledge bottleneck also in AI, the problem of how to express all the knowledge that a system needs may be solved in many applications by learning method rather than hand-coded knowledge engineering. এরপরে আমরা যে টপিকটা সেটা দেখবো সেটা হচ্ছে দ্য স্টেট অফ আর্ট এআই। এর কিছু স্টেট অফ আর্ট ডেভেলপমেন্টের মধ্যে খুবই রিনাউন্ড ডেভেলপমেন্ট হচ্ছে রোবোটিক ভেহিকল। A driverless robotic car named Stanley speed through the train and Mozart desert to the configuration of this robotic car, and it is developed by DARPA. তো এখানে আসলে ক্যামেরা, রাডার, লেজার, environment এবং software command and also are related tools and techniques. They are interact to performing this robotic vehicle. Then next state of art is speech recognition. A traveler calling United Airlines to book a flight can have the entire conversation guided by an automated speech recognition and dialogue management system. Next, autonomous planning and scheduling. It's also a great innovation. 100 million miles from Earth, NASA's remote agent program became the first on-board autonomous planning program to control the scheduling of operation of a spacecraft. So then game playing. IBM Deep Blue became the first computer program to defeat the world champion in chess match when it bested Gary Kasparov by a score line this in the exhibition match. Game playing IBM's Deep Blue চ্যাম্পিয়ন চেস মাস্টারকে ডিফিট করেছে। এরপরে স্প্যাম filtering is day learning algorithm classify over a billion of messages as a spam, saving the recipients from having to waste time deleting what for many users would comprise 80-90% all messages. আমরা যে মেইল গুলো ব্যবহার করি, সারা ওয়ার্ল্ডে যত মানুষ মেইল ব্যবহার করে, স্প্যাম গুলোকে যদি আলাদা না করে দিত, হিউজ মেইল আমাদের ইনবক্সে আসতো। আচ্ছা, এরপরে লজিস্টিক প্ল্যানিং। ডিউরিং দ্য Persian Gulf crisis, forces deployed a dynamic analyst and replanning tools DARPA to an automated logistic planning, scheduling, transportation. Among this involved up to 50,000 vehicle, cargo, and people among all parameters. The AI planning technique generated in our a plan that would have taken week with older method. অর্থাৎ এই যে শিপমেন্টের যে ব্যাপার, অর্ডার প্ল্যানিং এর জন্য যেটা উইকের কাজ উইদিন আওয়ার এটা পারফর্ম করে দেওয়া আছে লজিস্টিক প্ল্যানিং।
এরপরে রোবোটিক্স, the iRobot Corporation has sold over 2 million Roomba robotic vacuum cleaner for home uses. The company also deploy a more rugged bot to Iraq and Afghanistan, where it is used to handle hazardous materials, clean explosive, and identify the location of the snappers. So next, machine translation. A computer program automatically translates from the Arabic to English. These kinds of translation already we are using, voice recognition, text translation, and this is the wall of this chapter. এখানে মূলত আমরা এআই এর বেসিক ডেফিনিশন, এআই ফাংশন, এআই ডিফারেন্ট ফিল্ড এআই কে কন্ট্রিবিউট করেছে, এআই সাব ফিল্ড এবং হিস্টোরি অফ এআই এগুলো প্রেজেন্ট করার চেষ্টা করেছি। তো আমি আর নেক্সট চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি না, নেক্সট চ্যাপ্টার আমরা নেক্সট শুরু করব। তো এখন তোমাদের আমি এই চ্যাপ্টারটা পড়তে বলেছিলাম, এখন কে কতটুকু পড়েছে আমি জানি না। আমি তো আমার মতো করে একটু জাস্ট খসড়া আকারে ডিসকাস করলাম, আমি হয়তো তোমাদের এটা পড়তে গিয়ে সুবিধা হবে। এখন তোমাদের মধ্যে যদি কারোর পড়াশোনা থেকে থাকে, তো তার যদি কোনো ডিসকাশন থাকে, কোনো আলোচনা থাকে, আমার সাথে পার্টিসিপেট করতে পারে। ওভারঅল যে কোনো জায়গা থেকে, যে এআই এর হিস্ট্রি হতে পারে, এআই এর কন্ট্রিবিউটেড ফিল্ড গুলো হতে পারে, এআই এর সাব ফিল্ড হতে পারে, এআই ডেফিনেশন হতে পারে। হ্যাঁ, আমরা আসলে বইকে একটু ফোকাস করতে চাই, আরো কিছু ইন্টারঅ্যাক্টিভ আমাদের পিপিটি বা পিডিএফ আছে, আমরা দেখি বইটা শেষ করে পরে সেগুলো নিয়ে কিছু কথা বলবো। এবং ওগুলোর ম্যাক্সিমামে আবার অনেক আপডেটেড ব্যাপার, সামনের ব্যাপার, মানে অনেক দূরের ব্যাপার সামনে নিয়ে চলে আসে, সেগুলো একটু বুঝতে কষ্ট হবে, এই জন্য আর আমি সেগুলো আপাতত দেখাচ্ছি না। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। স্যার আজকে হচ্ছে আপনি কোর্সের ওভারভিউটা আর কি দিতে চাইছিলেন, যে আসলে পরীক্ষায় কত কত চ্যাপ্টার থাকবে বা কি কি পড়াবেন এই কোর্সে আর কি। ও আচ্ছা, সেটার কথা বলছিলে না? জি স্যার। সেটার জন্য স্যার এই নাম্বার ওয়ান চ্যাপ্টার থেকে কি আমাদের কোশ্চেন হতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি আমার একটা সামারি করা থাকে, হ্যাঁ সেটা করব। তার আগে আমি একটু তোমাদের সাথে এটা খুবই টেক্সচুয়াল, তো এখন এই জায়গাটা মাঝে আমি কয়েকটা ব্যাচে এগুলার পড়াই নাই। হ্যাঁ, পরে দেখলাম যে আসলে এগুলো একটু দেখানো দরকার। চ্যাপ্টার ওয়ানে এমনি অনেক ইনফরমেশন স্যার, একদম হ্যাঁ মনে হ্যাঁ, না রাখলে আমি টাফ। আমি মাঝে গতবারে তোমাদের বড় ভাইদের যাদের, ওদেরকে এটা পড়াই নাই। না পড়ায় আমি ইন্টেলিজেন্ট এজেন্টও পড়াইনি, না পড়ে আমি সরাসরি প্রবলেম সলভিং এ চলে গেছি। তো পরে দেখলাম যে আসলে টেক্সচুয়াল কিছু বিষয় আসলে একটু জানা দরকার। তো যাই হোক, আমি আসলে সে কোশ্চিনের ব্যাপার সেটা আলাদা হবে। এখন শোনো, এখন পড়ার দরকার পড়বা। জি স্যার। কোশ্চিনের জন্য আমি খুব স্পেসিফাই করে দেবো কোথায় থেকে কোন সেট আসবে, কিভাবে আসবে। কিন্তু এখন ক্লাসের জন্য জানতে হবে। আচ্ছা, তাহলে আমি ইন্ট্রোডাকশন পড়াবো, ইন্টেলিজেন্ট এজেন্ট পড়াবো। আচ্ছা, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট জাস্ট জানার জন্য পড়বা, এবং এখান থেকে কিছু কোশ্চেন আসবে, কোশ্চেন তো আসবে। ইন্টেলিজেন্ট এজেন্ট এবং ইন্ট্রোডাকশন টু এআই অলরেডি দেখলে, সবই টেক্সচুয়াল কথাবার্তা। ইন্টেলিজেন্ট এজেন্টে কিছু ডেফিনেশন আছে এবং কিছু মডেল আছে। আচ্ছা, এরপরে মূল শুরু হবে আমাদের প্রবলেম সলভিং চ্যাপ্টার। এই প্রবলেম সলভিং এর জন্য যে চ্যাপ্টারটা আছে, সলভিং প্রবলেম বাই সার্চিং, জি স্যার, চ্যাপ্টার 3। কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম সম্পর্কে আমরা দেখব। আচ্ছা, তারপরে আমার সাথে সম্ভবত মাহবুব আছে। মাহবুব,
এই যে ফার্স্ট অর্ডার লজিক এখান থেকে সাধারণত দেখা যায়। ফার্স্ট অর্ডার লজিক, এরপরে স্ক্রিন দেখতে পাচ্ছি না। কি ওই স্ক্রিন দেখতে পাচ্ছ না? না, জি স্যার। আচ্ছা। তো ফার্স্ট অর্ডার লজিকটা এখান থেকে মাহবুব দেখাবে। ফার্স্ট অর্ডার লজিকের, হ্যালো হ্যাঁ স্যার, মাঝে একটু নেটের সমস্যা ছিল। চ্যাপ্টার 3-4 কি বলছেন? এটা শুনতে আচ্ছা, হয়নি। চ্যাপ্টার 3 এর পরে 4, চ্যাপ্টার 3, 4 এবং আমরা চলে আসবো 6, কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম। জি স্যার। আচ্ছা, 6 এর পরে 8, 9 এইগুলো মাহবুব পড়াবে। হ্যাঁ, এই জায়গাটায় ও দু একটা চ্যাপ্টার পড়ায়। তারপরে সেই পার্টটা বেসিক্যালি ওই দেখাবে। এরপর আমি চলে আসবো হচ্ছে 13, কোয়ান্টিফাইং আনসার্টেনটি। আচ্ছা, 13 এর পরে আমরা চলে যাব 18 লার্নিং। এটা অনেক বড় চ্যাপ্টার, লার্নিংটা অনেক ডিটেলস পড়াবো। আচ্ছা, লার্নিং এর পরে এই রিইনফোর্সমেন্ট লার্নিং, এটা সম্ভবত মাহবুব দেখ। আরেকটা চ্যাপ্টার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে 22, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। স্যার 19 এর পরে 22? না, 18। 18 এর পরে 22। স্যার কোর্সটা তো অনেক বড় হবে মনে হচ্ছে। হ্যাঁ, কোর্সটা অনেক বড়, এই জন্য তোমরা আগে পড়ো। আর বড় বলতে কি পড়তেও হবে। এনএলপি এখানে ছাড়া এনএলপি সম্পর্কে জানার কোনো সুযোগ নেই, এই জন্য এনএলপি এখানে জানতে হবে। আর আমরা যে মূল এআই এর যে ডেভেলপমেন্ট যা দেখি, সব মডেল গুলো এখানে 8 নম্বর চ্যাপ্টার, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এরপরে আমাদের অনেক মেথড ইজ বেসড অন দা প্রবাবিলিটি থিওরি। এই প্রবাবিলিটি থিওরি শুরু হয়েছে 13। হ্যাঁ, এই জন্য 13, 18, 22 আর এই দিক থেকে আমরা কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেমে কিছু দেখাবো। আর এই যে এইগুলো বিশেষ করে সলভিং প্রবলেম বাই সার্চিং, এটা আসলে আগে 2টা চ্যাপ্টার ছিল, এখন একটা করেছে। আর বিয়ন্ড ক্লাসিক্যাল সার্চ, মানে এই 2টা মিলে আগে 2টা ছিল কিন্তু একটু মিক্সড ছিল অন্যভাবে, এখন আবার ওরা রিঅ্যারেঞ্জ করেছে 2 ভার্সন। যাই হোক, এই ছিল আমাদের আর কি এই চ্যাপ্টারের ওভারভিউ। হ্যাঁ, এই এই প্রবলেম সলভিং কি ওটা কি থিওরি নাকি স্যার কোডিং আছে এখানে? হ্যাঁ, প্রবলেম সলভিং এ এখানে সব কোড করতে হবে, প্রবলেম সলভিং এ কোড করতে হবে। তারপরে হচ্ছে লোকাল সার্চে কোড করতে হবে। তারপরে প্রবাবিলিটির ওখানে বেইজিয়ান ক্লাসিফায়ারে কোড করতে হবে, 18তে কোড করতে হবে, ইভেন তো 22এও করতে হবে। ল্যাঙ্গুয়েজটা কি পাইথনে করতে হয় না অন্য ল্যাঙ্গুয়েজ? আসলে ওই যে বললাম না, লিপস, তারপরে প্রলোগ, এগুলো একসময় ব্যবহার করতে, এখন এগুলো করলে করা যায়, বাট পাইথনই বেস্ট। হ্যাঁ, জি স্যার। পাইথনে করতে পারো, আর করতে পারো, কোনো প্রবলেম নেই। সি প্লাস আচ্ছা, প্লাস দিয়ে করলে সুবিধা হয়। হ্যাঁ, সি প্লাস প্লাস দিয়ে করলে সুবিধা হয় স্যার। কোনো সমস্যা নেই, সি প্লাস প্লাস দিয়ে করলে সুবিধা করতে পারো, কিন্তু ওই যে অনেক সময় ডেটা সেট গুলোকে ডিপ্লয় করতে গেলে বা অনেক অনেক বিষয়, ওই সি প্লাস প্লাস তো আসলে এগুলো তো কিছুটা রিসার্চ ওরিয়েন্টেড, তো এটা করা যায়, করা যাবে না জানা, সি প্লাস প্লাস জাভা দিয়ে ডেফিনেটলি করা যাবে, কিন্তু পাইথনে আসলেই একটু বেশি বেনিফিট পাওয়া যাবে। যখন কাজ করো তখন দেখবা আর কি। হ্যাঁ, জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে বলো 1 থেকে 20-এর মধ্যে রোল আছে কাদের, একটু সিরিয়ালি বলো। আচ্ছা, 03, দেন 16। স্যার 08। আচ্ছা, 08, 14 14, স্যার 15 স্যার 04 স্যার 07, স্যার 07 সিরিয়ালি বলে দাও। হ্যাঁ, 07, তারপর 16 16 হ্যাঁ 4 দিয়েছি, স্যার 15 15ও দিয়েছি। 15 এর পরে স্যার 16 17 15 এর পরে কত? স্যার 17 16 আচ্ছা, আছে 17, হ্যাঁ 17 হচ্ছে কি
তানহা তাবাচ্চুম, নাই? হ্যাঁ, জি স্যার স্যার স্ক্রিনটা শেয়ার দিলে স্যার একটু দেখতে পারতাম স্যার কার্ডটাতে। ওই স্যার স্ক্রিন 18 শেয়ার দেবো। 19 স্যার। স্যার 18 দেখতে পাও? স্যার 10 স্যার। আচ্ছা 10, এই সিরিয়ালি বলো, এখন এত তো চলে যাওয়ার পর 10 কেন? স্যার স্যার 16 দেখানো। 16 নেক্সট 16 স্যার। 16, হ্যাঁ। স্যার 18 আচ্ছা 18, হ্যাঁ। 19 স্যার। 18 এর পরে 19, স্যার 20 আচ্ছা 20, স্যার 22 22, স্যার 24 24, স্যার 25 25, 26 26, Sir, 28. 28, Sir, 29. Sir, 30. স্যার 31 নেক্সট Sir, 30. 34 স্যার 35 34, স্যার এরপর 35 35, নেক্সট স্যার স্যার 34 স্যার 37 36 আছো? জি স্যার। আচ্ছা Sir, 37, 38. Sir, 38. হুম 39. নেক্সট স্যার 40 এর কারেন্ট চলে গেছে আচ্ছা 40, 40 এর পরে 46 46, স্যার 45 স্যার। হ্যাঁ 45, 46, Sir, 49. 49, স্যার 50। 50, Sir, 51. 51, স্যার 55 স্যার 54 আচ্ছা 45, Sir, 57. হ্যাঁ Sir, 58. হ্যাঁ স্যার 60 Sir, 61. 60, 61, 62, 63. আচ্ছা 63, স্যার 64 Sir, 63. হ্যাঁ 63, 64, 65 হুম স্যার 66 66, স্যার 67। 67, স্যার 70 হুম স্যার 73 হুম স্যার 74 হুম নেক্সট 18 সেশন বলো। স্যার 43 প্রেজেন্ট দিতে পারছে না স্যার। 43 কি রেগুলার? 51 স্যার রিয়েট 43, স্যার 51 আচ্ছা 43, দেন 51, Sir, 56. আচ্ছা 56, Sir, 70. আচ্ছা 70, স্যার 60 60, 70, হ্যাঁ দেন এই 17 সেশনের কে যেন 22 আছো? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা Sir, এই regular চ্যাপ্টারটা batch
স্যার রেগুলার বেসে 21 আর 41 এর স্যার কারেন্ট চলে গেছে স্যার, এই জন্য ওরা প্রেজেন্ট আচ্ছা। দিতে পারে না। 21 হচ্ছে কি সালমান? জি স্যার। আর কত ওয়ান? 41 স্যার। আচ্ছা 41। আচ্ছা ঠিক আছে, কি কাইয়ুম আল রিফাত ভুইয়া। জি স্যার, আচ্ছা ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে